সো আজকের টপিকটা হচ্ছে যে হাজবেন্ডের ফ্যামিলিতে যখন হাজবেন্ডের ফ্যামিলি, সেটা বাবা মা হোক বা যে কেউ হোক, যখন তার ওয়াইফকে ইনসাল্ট করে, সে কি তার ওয়াইফকে ডিফেন্ড করা উচিত নাকি উচিত না, এই টপিকে। সো আমরা কয়েকটা অ্যাসপেক্ট এক্সপ্লোর করব, কারণ এটা খুবই কন্ট্রোভার্সিয়াল না, অ্যান্সারটা অনেক অবভিয়াস, কিন্তু এখনও এই জিনিসটা নিয়ে হচ্ছে আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে ডিসকাশন হচ্ছে অনেক কিছু। তো আমরা যেহেতু আমাদের কান্ট্রিটা হচ্ছে ইসলামিক কান্ট্রি, আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ফার্স্টে যদি দেখি, ম্যারেজ হচ্ছে একটা সেক্রেট ট্রাস্ট, রাইট? সো ওয়াইফকে হচ্ছে হাজব্যান্ডের কাছে দেয়া হচ্ছে, বাবা মা তুলে দিচ্ছে ট্রাস্ট হিসাবে ফর এভারের জন্য, সারা জীবনের জন্য। তা এখন হাজব্যান্ডের কিন্তু ফরজ রেসপন্সিবিলিটি তার ওয়াইফের ওয়েলবিং, তার ডিগনিটি, তার প্রোটেকশন, ফিজিক্যালি, ইমোশনালি অ্যান্ড সোশ্যালি। সো যখন তার দায়িত্ব পড়তেছে যে এই মেয়েটাকে তার সবভাবে প্রোটেক্ট করতে হবে, সবভাবে প্রোটেক্ট মানে সবভাবে, সেটা বাইরে থেকে আসুক বা সেটা ঘর থেকে আসুক বা সেটা তার নিজের থেকে আসুক, প্রোটেকশন তাকে দিতে হবে, নাম্বার ওয়ান। এটা গেল। আর আমি বেশি ইনডেপথ ইসলামিক পার্সপেক্টিভে যাব না, কারণ যেখানে যেখানে যার জ্ঞান কম, নলেজ কম, সেখানে বেশি কথা না বলাই ভালো। আমি মনে করি না যে এই জায়গায় হচ্ছে আমার খুব বেশি নলেজ আছে, সো এই জায়গাটা থেকে আমি বেশি কিছু বলবো না, বাট যতটুকু আমি জানি, যতটুকু আমার নলেজ আছে, যতটুকু আমার কমন সেন্স থেকে কুলায়, অতটুকুতেই আমি বলতে যাচ্ছি। ফ্যামিলি, ছেলের ফ্যামিলি যদি ওয়াইফকে ইনসাল্ট করে আর হাজব্যান্ড সাইলেন্ট থাকে, তখন কিন্তু ওয়াইফ হাজব্যান্ডের প্রতি একটা রিজেন্টমেন্ট ক্রিয়েট করে, একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হয় দুজনের মধ্যে। কারণ সাইলেন্স ইজ এ ফর্ম অফ এগ্রিমেন্ট। চুপ করে থাকা মানে কাইন্ড অফ জিনিসটার সাথে এগ্রি করা, হ্যাঁ বলা। আমাদেরকে যদি কেউ বলে যে কারো কোনো কমপ্লেন আছে, কারো কোনো আপত্তি আছে, আমরা যদি চুপ করে থাকি মানে আপত্তি নাই। তো যখন তার হাজব্যান্ডের বাবা মা বা ফ্যামিলি, আত্মীয় স্বজন, যে কেউ ওই বাসায় মেয়েটাকে ইনসাল্ট করে কথা বলছে, নিচু করে কথা বলতেছে, অপমান করতেছে, সে যখন চুপ করে থাকতেছে, ওয়াইফের কাছে কিন্তু এটা হাজব্যান্ড ভালো, তার ফ্যামিলি প্রবলেম করছে এভাবে আসে না। মেয়েটার কাছে কিন্তু থটটা আরেকটু এমফেসাইজড হয়ে, ইন্টেন্স হয়ে আসে যে না, ও সহ এটা আমার সাথে করতেছে, মানে কেউই ঠিক নাই। যে ও যে ভাববে যে আচ্ছা আমার হাজব্যান্ড ঠিক আছে, ওইটা আমি টলারেট করে নিব, বাট ও যখন চুপ করে থাকতেছে, সে তখন ধরে নিচ্ছে যে আচ্ছা, ও তাহলে একই সাথে একসাথে হয়ে সবাই আমাকে কর্নার করে আমাকে টর্চার করতেছে, এরকম একটা ফিলিং তার হওয়াটা খুবই স্বাভাবিক। তো এটা একটা জিনিস। সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি, যে যেটা বললাম, একটা তো রিলিজিয়ান সাইড থেকে বললাম, বাট এটা এই এই পয়েন্টটা কিন্তু সাইকোলজিক্যাল ভাবেও পড়ে। সাইলেন্স ইজ কাইন্ড অফ বিট্রেয়াল। কারণ যখন হাজব্যান্ড চুপ করে থাকতেছে ওয়াইফের ইনসাল্টে, ইমোশনাল একটা অ্যাবান্ডনমেন্ট ক্রিয়েট হচ্ছে, যে ইটস লাইক রাস্তায় হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যাচ্ছে অ্যান্ড তার ওয়াইফকে টান দিয়ে ধরে কেউ একটা থাপ্পড় দিল, সে চুপ করে দাঁড়ায় দেখলো, দেন চলে গেল। জিনিসটা কাইন্ড অফ এরকম। তো সেটা এরকম না যে রাস্তার কেউ করলে আমি জিনিসটা প্রোটেক্ট করব, বাট বাসায় কেউ করলে করবো না, জিনিসটা এরকম না। সব জায়গায় জিনিসটা সেম হওয়ার কথা। যে আমরা মনে করি যে একটা সাইড চুজ করা লাগবে, আসলে সবসময় সিচুয়েশনটা এরকম না। সাইড চুজ করা লাগে না। বাবা মাকে বাদ দিয়ে ওয়াইফের সাইড চুজ করা, বা ওয়াইফকে বাদ দিয়ে বাবা মার সাইড চুজ করা, এরকম জিনিসটা, সিচুয়েশনটা আসলে এরকম না। খুব পোলাইটলি জিনিসটা হ্যান্ডেল করা যায়। যেমন ওয়াইফ যদি প্রবলেম করে, সেটা আরেকটা কনভারসেশন, সেটা আমি এখানে আনবো না, কনভারসেশনটা বড় হয়ে যাবে, এমনিও বড় হবে। কিন্তু যখন ছেলের বাবা মা ওয়াইফকে ইনসাল্ট করতেছে, তার আচরণ বা তার কাজকর্ম সবকিছু চলাফেরাতে ভুল ধরতেছে, তাকে নেগেটিভ কথা বলছে, তাকে উঠতে বসতে একটা সিচুয়েশনের মধ্যে রাখতেছে, একটা বাজে সিচুয়েশনের মধ্যে রাখতেছে, তখন কিন্তু পোলাইটলি বাবা মাকে বলা যায় যে বাবা মা দেখো, জিনিসটা ঠিক হচ্ছে না, ওর সাথে এই জিনিসটা যদি কন্টিনিউ হয় তাহলে আমাদের মধ্যে প্রবলেম হবে, আমাদের ম্যারেজে প্রবলেম হবে, ওর মেন্টালি প্রবলেম হবে, আমার মেন্টালি প্রবলেম হবে, ও হ্যাপি থাকবে না, আমি হ্যাপি থাকবো না, তোমরা হ্যাপি থাকবা না।
তো এই জিনিসটা কিভাবে পজিটিভ একটা রেজাল্ট নিবে, মানে এই জায়গায় কনফ্রন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কান্ট্রিতে বলি আর বাইরে বলি, যে জিনিসটা হচ্ছে কমন, কনফ্রন্টেশনটা করতে চায় না, কনফ্রন্ট করতে চায় না, মনে করে যে ঠিক হয়ে যাবে, একটু সহ্য করে নাও ঠিক হয়ে যাবে, বা বাবা মা করতে থাকো ঠিক হয়ে যাবে, 1 বছর পরে ঠিক হয়ে যাবে, 2 বছর পরে ঠিক হয়ে যাবে, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। না, এটা একটা প্যাটার্ন, এটা একটা অ্যাবিউসিভ প্যাটার্ন, যেটা যেই সাইড থেকে শুরু হোক এটা ঠিক হয়ে যায় না, এটা ঠিক করতে হয়। কনফ্রন্টেশনের মাধ্যমে হোক, সেটা বসে কথা বলার মাধ্যমে হোক, পোলাইটলি কথা বলার মাধ্যমে হোক, সেটা ঠিক করতে হবে। আর যদি এমন হয় যে সিচুয়েশনটা বিয়ন্ড কিওর চলে গেছে, ঠিক হওয়ার কোনো আর উপায় নাই, তখন সেপারেশনটাই শ্রেয়। আর এই আনএড্রেস যে ইনসাল্টগুলো থাকে দিনের পর দিন, 1 বছর 2 বছর, 2 বছর কিন্তু একটা টাইম লাইন, 2 বছর হচ্ছে একটা কমন টাইম লাইন। 2 বছর পরে ইউজুয়ালি একটা মানুষ এক্সপ্লোড করে, এটা পাইল আপ করতে থাকে, আস্তে আস্তে বটল আপ হতে থাকে, তারপরে হচ্ছে এটা ট্রমা তৈরি করে। তখন কিন্তু জাস্ট ওয়াইফ ট্রমাটাইজড হয় তা না, হাজব্যান্ডও ট্রমাটাইজড হয়। কারণ ওয়াইফ যখন এবিউজগুলো নিয়ে হাজব্যান্ডের কাছে যায়, সে হাজব্যান্ডের সাথে নর্মাল বিহেভিয়ার করতে পারে না, তার পক্ষে সম্ভব না, কারণ তার হাজব্যান্ডের সবচেয়ে ক্লোজ মানুষগুলো তার সাথে এই জিনিসগুলো করছে। তো তখন যখন সে হাজব্যান্ডের কাছে যায়, সে একটা বিটারনেস নিয়ে যায়, তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, কনফ্লিক্ট হয়, তখন মনে হয় যে বিয়েটা হচ্ছে না, আসলে বনাবনিটা হচ্ছে না। কিন্তু যদি করে গিয়ে কেউ অবজার্ভ করে ভালোভাবে, দেখা যাচ্ছে দুজনের মধ্যে কোনো প্রবলেমই নাই। ওয়াইফও তার হাজব্যান্ড পছন্দ করে না বা অপছন্দ করে, এরকম কিছু করে নাই, হাজব্যান্ডও করে নাই, কিন্তু এক্সটার্নাল কিছু মানুষের পছন্দ অপছন্দ ফোর্সফুলি চাপায় দেওয়ার কারণে এই দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে। বিয়েটা অনেক সময় ভেঙেও যায়, প্রচুর বিয়ে ভেঙে যায় ভাবে। দেন ছেলে হচ্ছে মা বাবাকে ব্লেম করে যে তোমাদের জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে। তো ওই পর্যন্ত যেতে দেওয়ার কি দরকার? তার আগে কনফ্রন্টেশনটা কেন না? কনফ্রন্টেশনটা করা ডিফিকাল্ট, আই নো সেইং ইট ইজ ইজি বাট ডুইং ইট ইজ ডিফিকাল্ট। কনফ্রন্টেশনটা করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা টেম্পোরারি। তো আজকে 1 ঘন্টার জন্য আমি বসবো, আমি কথা বলবো, 1 ঘন্টা খুব ডিফিকাল্ট যাবে, হার্টবিট রেজ হয়ে যাবে, প্যানিক অ্যাটাক হবে, হাত পা ঘামাবে, যে আব্বু আম্মুর সাথে এরকম কনভারসেশন তো কোনোদিন করি নাই। আব্বু আম্মু বলবে হ্যাঁ তুই তো বউয়ের পক্ষ নিতেছিস, এটা সেটা হোক হোক, আব্বু আম্মু বলুক, বকা দিক, পোলাইটলি তোমার পয়েন্টটা তোমার রাখা খুব জরুরি। পোলাইটলি তোমার পয়েন্টটা যে না আব্বু এটা হচ্ছে না, বা মা এটা হচ্ছে না, চিলাচিলি করা লাগবে এরকম কিছু না, যে হ্যাঁ তুমি আমার বোরে এমনি কেন বললা, এরকম যে চিৎকার দিতে হবে, জিনিসটা এরকম না। জিনিসটা পোলাইটলি হ্যান্ডেল করতে হবে। পোলাইটলি যেটা হ্যান্ডেল করা যায় না সেটা চিৎকার করে হ্যান্ডেল করা যাবে না, যেটা পোলাইটলি হ্যান্ডেল করা যাবে না ওই জায়গা থেকে তোমার এমনি সরে যেতে হবে। কারণ সিচুয়েশনটা এতটাই অ্যাবিউসিভ এন্ড এতটাই কন্ট্রোলিং যে তুমি এটা কনফ্রন্টেশন পোলাইটলি করেও পারতেছো না, তখন তোমার ওই জায়গা থেকে মানে মুভ করা লাগবে। কিন্তু মুভ করার আগে দেয়ার আর মাল্টিপল সিচুয়েশন যেখানে কনফ্রন্টেশন ওয়ার্কড, খুব ভালোভাবে ইট ওয়ার্ক। কারণ বাবা মা ইভিল কোনো এন্টিটি না, ছেলের বাবা মা, বাট তারা এটা কন্ট্রোল করতে পারে না, তারা এই জিনিসটা করে বসেন। কেন করে বসে, এখানে কালচারাল সাইকোলজিক্যাল অনেক এসপেক্ট আছে, ওগুলো এক্সপ্লোর করলে এটা আরেক দিনের কনভারসেশন। কিন্তু আপাতত যে কনভারসেশনটা, যে ডিফেন্ড করা উচিত কিনা হাজব্যান্ডের ওয়াইফকে, কেন করা উচিত অ্যান্ড কিভাবে করা উচিত, আমরা আসলে এই জায়গাটাতে একটু এক্সপ্লোর করব। বাউন্ডারি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাউন্ডারি জিনিসটা আমাদের কালচারে নাই বললেই চলে। প্রাইভেসি, বাউন্ডারি, এগুলো আমরা প্র্যাকটিসই করি না। বাউন্ডারি কিন্তু শুধু আহ, অপরিচিত মানুষের সাথে তা না, বাউন্ডারি সবার সাথে আছে, নিজের সাথে নিজের বাউন্ডারি আছে, সেটা আবার আরেকটা কনভারসেশন। কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে একটা বাউন্ডারি থাকবে, বাবা মার সাথে একটা বাউন্ডারি থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু একটা বাউন্ডারি আছে। সব কিছুতে একটা বাউন্ডারি সেট করে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাউন্ডারিগুলো হচ্ছে রিলেশনশিপ প্রোটেক্ট করে। বাউন্ডারি না দিলে সেখানে অনেক ড্যামেজিং জিনিসপত্র হবে, মানুষ খালি লাইন ক্রস করতে থাকবে বারবার, অ্যান্ড তুমি খালি লাইন ক্রস করতে দিতে থাকবা, কিন্তু তুমি বুঝবা না যে কোন সময় লাইনটা এত বেশিবার ক্রস করা হয়ে গেছে যে আর ফিরে আসা পসিবল না। সো বাউন্ডারিটা সেট করা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লং টার্ম ড্যামেজ থেকে প্রিভেন্ট করার জন্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, এই অ্যাসপেক্টগুলোর মধ্যে বাউন্ডারি সেট করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার বাবা মার সাথে যে তোমার সম্পর্কটা আছে সেটা একরকম, তোমার ওয়াইফকে যতই বলো ও আমাদের মেয়ে, ও আমাদের মেয়ে, আমাদের একটা মেয়ে আসছে ঘরে, সম্ভব না। ঘরে মেয়ে আসে নাই, এটা এই মেয়েটাকে তারা জন্ম দেয় নাই,
তারা এই মেয়েটাকে পালে নাই, ওর লেখাপড়া করায় নাই, কষ্ট করে ওকে নিয়ে দৌড়ায় নাই বাইরে, ওকে হচ্ছে ছোটবেলায় পটি ট্রেন করায় নাই, ওকে কোনো কিছুই করায় নাই। তো বাইরে থেকে একটা রেডিমেড মেয়ে আসছে, সে কোনোদিনই তাদের মেয়ে না, তার সাথে কোনোদিনই অ্যাটাচমেন্ট সম্ভব না, এটা অনলি ন্যাচারাল। সো এটা বলে ভালো ফিল করানোর জন্য বলে, কিন্তু এটা কখনো যে বলা যে শাশুড়িকে এক্স্যাক্টলি মার জায়গায়, মানে ছেলের বউকে এক্স্যাক্টলি মেয়ের জায়গায় রাখা, এগুলো সম্ভব না। সম্ভব হলে তো মানে ছেলে 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 আর ছেলের বউ তো ভাই বোন না। সো এটা এটা দে আর নট সিবলিংস যে দুজন সমান সমান হবে, এটা সম্ভব না, দে আর নট ব্লাড। সো এই জন্যই বলে ছেলের ওয়াইফ, ডটার ইন ল, মাদার ইন ল, ফাদার ইন ল, এটা বলে কারণ এটা ব্লাড বন্ড না। তো এই জায়গাগুলোতে বাউন্ডারি খুব ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ লং টার্ম ড্যামেজ হবে। ছেলের ওয়াইফের প্রাইভেসিগুলো হচ্ছে ইনলজের থেকে দিতে হবে, আবার ইনলজের যে প্রাইভেসিগুলো ম্যাটারগুলো এগুলো ওয়াইফের দেখতে হবে। তো ওয়াইফের সাইডটা নিয়ে আমরা কথা বলবো, আমি এমন না যে আমি এক সাইডকে টার্গেট করে আমি কথা বলতেছি। আমি একটার পর একটা এই এপিসোডের উপর আমি আরো কয়েকটা টপিক করব যেখানে প্রত্যেকের জায়গা নিয়ে আমি কথা বলবো। যেহেতু আজকে আমরা ছেলের জায়গাটা নিয়ে কথা বলতেছি, আজকে আমরা ওয়াইফের সাইডগুলো বা শ্বশুর শাশুড়ির কি করা উচিত ওই সাইডগুলো নিয়ে কথা বলবো না, আজকে আমরা শুধু ছেলের জায়গাটা নিয়ে কথা বলবো। তো এই বাউন্ডারিটা যেটা বললাম, এই বাউন্ডারিটা ক্রিয়েট করে দিলে যেটা হয় যে লং টার্ম ড্যামেজটা কিভাবে কন্ট্রোল হবে, যে 2 বছর ধরে এরকম টর্চার করলো, তারপর হয়তো আলাদা হয়েও গেল, কিন্তু তার 2 বছরের যে ট্রমাটাইজিং মেমোরিগুলো আছে, 2 বছরে আমার সাথে কি কি করছে, ওগুলো কিন্তু সে ধরে রাখবে। ধরে রাখবে এমন না যে সে ফাজিল দেখে ধরে রাখতেছে, এটা হিউম্যান নেচার। আমাদের সাথে ট্রমাটাইজিং কিছু হলে ওটা আমাদের থাকে, এটা সাইকোলজিতে ঢুকে যায়, এটা মাথায় গেঁথে যায়। তখন কিন্তু সে তার হাজবেন্ডের সাথে কনফ্লিক্ট হবে বিভিন্ন বিষয়ে। খুব ভালো সময়ে কনফ্লিক্ট হলে তার মনে পড়বে যে তোমার আব্বু আম্মু তো আমার সাথে এটা করছিল, তোমার আম্মু তো আমাকে এই কথাটা বলছিল, তোমার আব্বু তো আমাকে এই কথাটা বলছিল। হাজবেন্ডের সাথে তার কোনো প্রবলেম নেই, কিন্তু তার বাবার ওয়েভের মতন এই ট্রমাগুলো আসবে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রথমত হচ্ছে যে তার একটা ছেলের তার ওয়াইফকে সে কিভাবে চায় ট্রিট করুক তার ফ্যামিলি, এটা তারই শেখাতে হবে, বাউন্ডারিটা তারই কিন্তু ক্রিয়েট করতে হবে। বাবা মার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা ছেলের ওয়াইফ পাচ্ছে। তো এটাতে কিন্তু তার এক্সপিরিয়েন্স না, তারা জানে না যে কি করতে হবে, অনেক মিস্টেক্স তারা করবে। আর তার ফ্যামিলিকে টিচ করাতে হবে যে এইভাবে তুমি ওকে ট্রিট করলে আমি হ্যাপি ফিল করবো। কারণ তার ওয়াইফকে ব্যাড ট্রিটমেন্ট করার কারণে তার ছেলে যদি আনহ্যাপি হয়ে যায়, বাবা মা অবশ্যই মানে 90% অফ দ্য টাইম ট্রাই করবে যে যেন না হয়। বাট প্রবলেমটা যে কনফ্রন্টেশনটা ছেলেরা তার বাবা মাকে জানাচ্ছে না যে তুমি ওকে এভাবে ট্রিট করাতে আমার প্রবলেম হচ্ছে বা আমি আনহ্যাপি ফিল করতেছি কারণ সে আনহ্যাপি ফিল করতেছে, এই কনফ্রন্টেশনটা করতেছে না। ওরা চুপ করে থাকতেছে, অ্যাজ এ রেজাল্ট বাবা মা ভাবতেছে যে হি ইজ ওকে উইথ ইট, আমার ছেলে তো এটা নিয়ে ওকে, আমার ছেলে চাচ্ছে যে আমরা ওকে ভাবে ট্রিট করি, সো ইটস ফাইন টু ট্রিট হার লাইক দ্যাট। এই জায়গাটাতেই প্যাচটা লাগে। ছেলে মনে মনে ভাবতেছে যে আমার আব্বু আম্মু এরকম কেন করতেছে, আমি তো আব্বু আম্মুকে এরকম কোনোদিন করতে দেখি নাই, নিশ্চয়ই আমার ওয়াইফের কোনো প্রবলেম আছে দেখি এটা করতেছে। তো ওয়াইফের সাথে ঝগড়া লাগতেছে, বাবা মাকে বলতেছে না যে আচ্ছা কি হয়েছে, মানে কি সমস্যা, যে আমাকে সামনে রেখে কথা বলো যে কি প্রবলেম হচ্ছে আসলে তোমার ওদের সাথে, মানে এই কমিউনিকেশনটাই হচ্ছে না, যার কারণে জিনিসটা কন্টিনিউয়াসলি হইতেই থাকে। যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, ছেলেটা সুইসাইড করলো তার মায়ের আর ওয়াইফের মধ্যে ব্যালেন্স করতে না পেরে। তো এখানে কি হয়েছে, তার সাইলেন্স, যে একটু আই ডোন্ট ওয়ান্ট টু টক ইল অ্যাবাউট আ পারসন হু ডাইড, বাট আমি খুব শর্টলি বলবো ছেলেটা হ্যান্ডেল করতে পারে নাই হয়তো বা, মানে তার জিনিসটা খুবই ওভারওয়েলমিং লাগছে অ্যান্ড হি টুক হিজ ওন লাইফ। আসলে একটা যে তার নিজের লাইফটাই নিয়ে গেছে তাকে আর কিভাবে ব্লেম করা সম্ভব। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে ছেলেটাকে ব্লেম করতেছে যে কাওয়ার্ড এটা সেটা, বাট ও পারে নাই, ওভারওয়েলমড হয়ে গেছে, হি ডিডন্ট নো যে কি করতে হবে এই জায়গায়। তো হোপলেস হয়ে গেছে অনেক, ওর দেয়ালে পিঠ থেকে গেছে, হি টুক হিজ ওন লাইফ। তো এই জায়গাগুলোতে যদি একটু জানা থাকে যে আচ্ছা এইটা একটা সলিউশন হতে পারে, আই থিঙ্ক এটা অনেকের জন্য হেল্পফুল হতে পারে। হাজব্যান্ড ছেলে তারা বাসায় একটা লিডারশিপ রোল প্লে করে, এটা লিডারের কি করা লাগে, তার টাফ অনেক ডিসিশন মেক করা লাগে। সো দাস কনফ্রন্টেশন, কমিউনিকেশন, বাউন্ডারি সেট করা, এই জিনিসগুলো শুনতে অনেক হেভি লাগে, করতে আরও হেভি লাগে, কিন্তু অ্যাজ এ লিডার অ্যান্ড একটা লিডারশিপ পজিশন থেকে একটা ছেলের এই দায়িত্বগুলো নেওয়া লাগে। যতই বলা হোক মেয়েদের লাইফ অনেক ডিফিকাল্ট, মেয়েদের লাইফ অবশ্যই অনেক ডিফিকাল্ট, সেটা এগেন আরেকটা কনভারসেশন, কিন্তু
একটা ছেলের রেসপন্সিবিলিটি গুলো কিন্তু ভয়ঙ্কর। আ ম্যান ইজ বিল্ট লাইক দ্যাট। অথরিটেরিয়ান পজিশন আমরা কেন দেখি? কারণ ওরা এটাতে গুড, দে আর গুড অ্যাট ইট। একটা অফিস চালাচ্ছে, একটা কান্ট্রি চালাচ্ছে, লিডারশিপ তো ওদের ডিএনএ তে আছে। সো বাসার মধ্যে কেন এটা পারতেছে না করতে? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। কারণ বাবা মার সাথে মনে করে যে বাবা মার সাথে আমি কিভাবে কথা বলবো, দ্যাটস দ্য হোল পয়েন্ট। বাবা মার সাথে তোমাকে কেউ মারামারি ফাইট করতে বলে নাই, কিন্তু তুমি তোমার ওয়াইফের সাথেও তো মারামারি ফাইট করতে পারো না। তুমি কেন মনে করতেছো যে আমি বাবা মার সাথে পোলাইটলিও কিছু বলতে পারবো না, কিন্তু আমি ওয়াইফকে চাইলে একটা থাপ্পড় বসা দিতে পারবো? এভাবে তো জিনিসটা হয় না। তোমার তো একটা কোম্পানি লাগবে, তুমি যখন বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবা, তোমার তো ওয়াইফকে লাগবে তোমার। অ্যান্ড কোনো মেয়ে আগের যুগে এখন যদি বলে এখন কেন ডিভোর্স হচ্ছে এত, এখন ডিভোর্স হচ্ছে কারণ মেয়েরা জানে যে এটা অ্যাবিউজ, এটা টক্সিক, এটাতে আমরা ট্রমাটাইজড হচ্ছি। আগের মেয়েরা যেটা করতো যে ওরা মেনে নিত, মেনে নিয়ে যে শান্তিতে থাকতো তা না। আমাদের বাপ দাদাদের সময়ও মানে তাদের সময়ও তাদের প্রচুর সমস্যা হচ্ছিল, এবং আহ, তারা কি পরিমাণ সমস্যা দিয়ে গেছে সেটার এক্সাম্পল হচ্ছে আমরা। আমাদের এই জেনারেশনটা এত ট্রমাটাইজ বিকজ আমাদের আগের জেনারেশন এত ট্রমার মধ্যে দিয়ে গেছে যে তারা জেনারেশনাল ট্রমা পাস ডাউন করে দিছে আমাদের মধ্যে, যে আমরা পুরো কালেকটিভ ভাবে একটা ডিপ্রেস সোসাইটি হয়ে গেছি। সো যদি কেউ মনে করে যে তারা মানায় নিছেন, তারা হ্যাপি ছিল, দ্যাট ইজ মানে খুবই ভুল একটা ধারণা আর কি। এটা হয় নাই। হইলে আমরা এত খারাপ অবস্থা হইতাম না। আমাদের অবস্থা এত খারাপ, আমরা মেন্টালি এত ডিস্টার্ব, এডিএইচডি, ডিপ্রেশন, তারপর হচ্ছে বাইপোলার, প্যানিক ডিসঅর্ডার, এত কিছু আমাদের হইতেছে বিকজ আমাদের মধ্যে অনেক জেনারেশনাল ট্রমা পাস ডাউন হয়েছে, যেগুলো তারা আবার তাদের জেনারেশন, তাদের আগে জেনারেশন থেকে পেয়ে আসছে। আর সেগুলো সাপ্রেস করে রেখে সেটা হচ্ছে আর তো কিছু করতে পারে না, নিজের বাচ্চার মধ্যে চ্যানেল করে দিছে। তাস আমাদের মধ্যে এই ইস্যুগুলো ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এই সাইকেলটা ব্রেক করতে হইলে আমাদের এই টাফ ডিসিশনগুলো নেওয়া লাগবে। রিজনমেন্ট, বিটারনেস বাড়তে বাড়তে যে কোন দিক দিয়ে কি মানে ইউর গোনা ফল আউট অফ লাভ কত ফাস্ট, অ্যান্ড দেন আরো কি কি বাজে জিনিস আজকাল হয়, এখানে চিট করে ওখানে চিট করে। মানে এরকমও হয় যে ছেলে হচ্ছে অপারেশন থেকে ওয়াইফকে কিছু মানে বাপ মা জ্বালাইতেছে, ওয়াইফ বিরক্ত বোধ করতেছে, বিটার হয়ে গেছে, সে বাসা সামলাতে পারতেছে না, সব বাদ দিয়ে সে একটা ইজি এসকেপ বের করে। সে কি করে? সে বাইরে আর একটা মেয়ের সাথে গিয়ে কথা বলা শুরু করে। মনে হয় যে ওর সাথে তো প্রবলেম নেই, ওর সাথে প্রবলেম নেই বিকজ ও তো, ওর সাথে তো ফিউচার নাই। যার সাথে তুমি ফিউচার করতে চাবা, যার সাথে তুমি একটা জিনিস সেটেল করতে চাবা, যে কোনো জিনিসটা সেটেল করার আগে কয়েকটা অবস্টেকলস আসে, ওইটা একটু ডিফিকাল্ট হয় হ্যান্ডেল করা। তো অবস্টেকলস আসলেই মনে করো যে আমি ইজি ওয়ে ধরবো, ইজি ওয়েতে কখনো এটা স্টেবল রাখাটা অনেকটা ডিফিকাল্ট। তো মেইন কথা যেটা যে হ্যাঁ, ইয়েস, দ্য কোয়েশ্চেন ওয়াজ যে ইফ কে জানি আমাকে কোয়েশ্চেনটা করছিল, আমাকে এই কোয়েশ্চেনটা একজন করছে যে আমি একজনের প্রশ্নের কারণে এপিসোডটা করতেছি। দ্য কোয়েশ্চেন ওয়াজ, শুড হাজবেন্ড ডিফেন্ড হিজ ওয়াইফ ফ্রম হিজ ফ্যামিলিজ ইনসাল্ট অ্যান্ড ওয়াই? ওয়াই তো অনেক বললাম, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস। ফ্যামিলিজ ইনসাল্ট থেকে ডেফিনেটলি ডিফেন্ড করতে হবে, এবং সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে করতে হবে, স্ট্র্যাটেজিক ভাবে করতে হবে, পোলাইটলি করতে হবে। সবগুলো রুট, ভায়োলেন্স ছাড়া সবগুলো রুট হচ্ছে ইউজ করার পরে যখন তুমি দেখবা যে ইটস নট ওয়ার্কিং, তখন টেক দ্য পিসফুল ডিসিশন। তখন হচ্ছে তোমার ফাইনাল কনফ্রন্টেশন করতে হবে তোমার বাবা মার সাথে, যে আব্বু আম্মু দেখো এরকম যদি চলতে থাকে আমাদের তো সম্ভব না, আমরা তাহলে আলাদা থাকি, অ্যান্ড হচ্ছে আমাদের সম্পর্কটা ভালো থাকুক। চাচ্ছি না যে তোমাদের সাথে আমার তিক্ততা হোক, আমার ওয়াইফের সাথে আমার তিক্ততা হোক, আর আমার বিয়েটা ভেঙে গেলে সারা জীবন তো আমি একা কাটাতে পারবো না। এই জায়গা থেকে তোমরা কনফ্রন্টেশনে আসার চেষ্টা করো, ওর সাথে বসে কনফ্রন্ট করতো যে সরি তুমি এভাবে কথা বলতে পারো না, যদি তুমি বলো তাহলে তোমাকে আর ওকে আমার আলাদা করে রাখতে হবে। তোমাদের দুজনকে আমি যদি একসাথে রাখতে পারতেছি না, আমার দুজনকে আলাদা ব্যালেন্স করতে হবে। আমি মাকে আলাদা ব্যালেন্স করবো, মাকে আমি আলাদা টেক কেয়ার করবো, ওয়াইফকে আমি আলাদা ব্যালেন্স করবো, ওয়াইফকে আমি আলাদা টেক কেয়ার করবো। এই ব্যালেন্সটা যদি ভাই তুমি করতে না পারো, তুমি আর একটু চিন্তা ভাবনা করো যে বিয়ে শাদী এখনই করবা না কি করবা না, কারণ করলে তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে। তুমি যদি ব্যালেন্স করতে না পারো, তখন যেটা হবে যে তুমি তোমার ওয়াইফকে হারাবা, তারপর তুমি সারা জীবন তোমার মাকে রিজেন্ট করবা। তো আলটিমেটলি তাহলে তুমি তোমার মাকেও হারাইলা। কিন্তু যদি অলরেডি তুমি ম্যারিড থাকো, যদি আমার শুনতেছো তুমি ইউর ম্যারিড অ্যান্ড তুমি বুঝতেছো না যে এত প্রবলেম কেন হচ্ছে, এই জিনিসগুলো ফলো করো একদম, মানে সিম্পলি তুমি হচ্ছে ব্যালেন্স করা শিখো,
নাম্বার 2, কমিউনিকেশন শিখো। নাম্বার 3, কনফ্রন্টেশন করার জন্য রেডি থাকো, মানে কারেজ নিয়ে কনফ্রন্টেশন করো, আস্তে আস্তে কথা বলো বাট কারেজ নিয়ে কনফ্রন্টেশন করো। 1 ঘন্টার জন্য একটু আনকমফোর্টেবল লাগবে, বাট 1 ঘন্টা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবা সেটা লাইফ টাইম হচ্ছে তোমার কন্টিনিউ করবে। নাম্বার 4, বাউন্ডারি সেট করো, যে এই জায়গায় তুমি এই জায়গাগুলো ক্রস করতে পারবা না, সেই বাউন্ডারিগুলো তোমার সেট করতে হবে। আই এম রিয়েলি সরি, বাট তুমি এই জায়গাগুলো ক্রস করতে পারবা না, পোলাইটলি তোমার এগুলা সেট করে দিতে হবে। নাম্বার 5, সাইলেন্ট থাকা যাবে না। তুমি যদি সাইলেন্ট থাকো তাহলে ইউর ইন এন এগ্রিমেন্ট উইথ দ্য পিপল যারা তোমার ওয়াইফকে ইনসাল্ট করতেছে। তুমি তাহলে কি হইলা? তুমি তাহলে ওই গ্রুপের লোকজন হইলা যারা তোমার ওয়াইফকে মেন্টালি টর্চার করতেছে। দ্যাটস নেভার এ গুড থিং ফর ইউর ফিউচার। সো তুমি তোমার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক রাখতে চাও, ফিউচারে ভালো চাও, আর ওয়াইফ সারাদিন ন্যাগিং করে, ওয়াইনিং করে, এটা সেটা, এগুলো থেকে বেরোয় আসতে চাও, কমিউনিকেট করো, টক টু হার। আমাদের কথা বলার ক্ষমতা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের কমিউনিকেশন করার ক্ষমতা আছে। ইউ আর নট অ্যানিমালস। টক টু পিপল, কথা বলে সব কিছুই সলভ করা যায়। আজকের জন্য এতটুকুই, অনেকটা অগোছালোভাবে অনেক কিছু বলছি। হোপফুলি নেক্সট টাইম যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, কোনো টপিকে তোমরা রিকোয়েস্ট করো যে এই টপিকে মানে আমি কি বলবো বা কিছু শুনতে চাও, আই উইল ট্রাই মাই বেস্ট গুছায় বলার জন্য। আজকে আই থিঙ্ক আমার ফার্স্ট টাইম ছিল মানে পুরো জিনিসটা সেট আপ করার পরে, তো অনেকটা অগোছালোভাবে বলছি, বাট আই এম গেসিং, আই এম হোপিং যে তোমরা অনেকটা মেসেজটা নিতে পারছো যে আমি কি বলতে চাচ্ছিলাম। অ্যান্ড এই মেসেজগুলো আসলে হচ্ছে জাস্ট বানায় বানায় বলা না, এগুলা অনেক পড়াশোনা করে, অনেক প্রত্যক্ষ পরোক্ষ এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে বলা। গো হোম, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ম্যারেজ, অ্যান্ড ইফ ইউর ম্যারিড, গো হোম, ফিক্স ইট, অ্যান্ড ইফ কোনো প্রবলেম নাই তাহলে তো আলহামদুলিল্লাহ। Okay, so that's it for today. This is Chronicles of Kakon with you guys, and I'll see you on the next episode. Bye.